একটা ৩০০ ফুট লম্বা রেডউড গাছের কথা যদি ভাবা যায়, কোনো স্টিল বা কংক্রিট ছাড়াই, কিন্তু সেটা মাধ্যাকর্ষণের বিপরীতে সোজা দাঁড়িয়ে থাকে, এটা কিভাবে সম্ভব? হুম। মানে প্রাণী জগতের মতো ওদের তো কোনো কঙ্কাল নেই, হ্যাঁ। তাহলে এই যে অবিশ্বাস্য একটা দৃঢ়তা, এটা আসে কোথা থেকে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একেবারে আণুবীক্ষণিক স্তরে। ঠিক তাই। আমাদের হাতে যে জীববিজ্ঞান বিষয়ক সোর্সগুলো আছে, সেগুলো বলছে এর পেছনের মূল নায়ক হল উদ্ভিদকোষের বাইরের এক বর্ম, কোষ প্রাচীর বা সেল ওয়াল। একদম। আর আজকের আলোচনায় আমরা এই বর্মের পেছনের ইঞ্জিনিয়ারিংটা একটু বোঝার চেষ্টা করব। এটা কিন্তু মোটেও কোনো সাধারণ দেয়াল নয়। আচ্ছা। আমাদের সোর্সগুলো ঘেঁটে দেখলে বোঝা যায় এটি একটি জটিল আর খুবই কার্যকরী একটা কাঠামো, যা কোষকে শুধু রক্ষা বা আকারই দেয় না। বরং কোষগুলোর মধ্যে যোগাযোগও রক্ষা করে। ঠিক তাই। এটা যেন একই সাথে একটা দুর্গের দেয়াল, একটা যোগাযোগ ব্যবস্থা, আবার বাইরের পৃথিবীর চাপ সামলানোর জন্য এক অত্যাধুনিক স্যুট। দারুণ একটা তুলনা। চলুন তাহলে এই স্যুটটা একটু খুলে দেখা যাক, এর ভেতরে কি আছে। প্রথমেই একেবারে গোড়ার প্রশ্নটা করি। হুম। আমাদের সোর্স অনুযায়ী এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের দিকে থাকা একটা জড় আবরণ, কিন্তু প্রাণীকোষে তো এটা নেই। এই পার্থক্যটাই কি উদ্ভিদ আর প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় বিভাজন তৈরি করে? একদম। বলা যেতে পারে এই একটা পার্থক্যের কারণেই একটা গাছ স্থির আর একটা হরিণ দৌড়ে বেড়াতে পারে। এই জড় আবরণটাই উদ্ভিদকে তার চারপাশের পরিবেশের চরম অবস্থা থেকে বাঁচায়। যেমন ধরুন তাপমাত্রা বা খরা বা জীবাণুর আক্রমণ, এসব থেকে। হ্যাঁ, আর এই সুরক্ষা দেওয়ার জন্য এর গঠনটা খুবই মনোজম। মানে একটা নয়, বরং কয়েকটি স্তর দিয়ে এটা তৈরি। আচ্ছা, আমাদের সোর্সগুলো বলছে এর ৩টি ভিন্ন স্তর আছে। আমার যদি ভুল না হয়ে থাকে, প্রথমটা হলো মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। ঠিক ধরেছেন, ওটাই হলো ভিত্তি। কোষ যখন বিভাজিত হয়ে দুটো হয়, তখন তাদের মাঝখানে প্রথম যে সিমেন্টের মতো স্তরটা তৈরি হয়, সেটাই মধ্যপর্দা। ও আচ্ছা। এটা মূলত পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, যা বেশ আঠালো। দুটো ইটের মাঝে যেমন সিমেন্টের স্তর থাকে, দুটো কোষের মাঝে এই মধ্যপর্দার কাজটাও অনেকটা সেরকম আর কি। কিন্তু আসল খেলাটা শুরু হয় এর পরের স্তরগুলোতে, তাই তো? একদম। অর্থাৎ এই মধ্যপর্দার ওপর ভিত্তি করে প্রত্যেকটা কোষ নিজের দেওয়াল তৈরি করতে শুরু করে। এরপরে আসে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। হ্যাঁ। সোর্স বলছে এটা বেশ পাতলা আর স্থিতিস্থাপক। এই স্থিতিস্থাপক শব্দটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোষকে তো বাড়তে হয়। একটা চারাগাছ যখন বড় হয়, তখন তার কোষগুলো তো আকারে বাড়ে, তাই না? ঠিক। প্রাথমিক প্রাচীরটা সেলুলোজ আর হেমিসেলুলোজের তন্তু দিয়ে এমনভাবে তৈরি যে এটা প্রসারিত হতে পারে, অনেকটা একটা রাবার ব্যান্ডের মতো, যা টানলে বাড়ে। ও। যদি এই স্তরটা শুরু থেকেই খুব শক্ত হতো, তাহলে কোনো কোষই আর বাড়তে পারত না। সব উদ্ভিদ কোষেই এই প্রাথমিক প্রাচীরটা থাকে। তার মানে বাড়ার জন্য একটা নরম আর স্থিতিস্থাপক দেওয়াল দরকার। কিন্তু একটা বড় গাছ তো শুধু নরম হলে চলবে না, তাকে শক্তও হতে হবে। অবশ্যই। ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। সেই কাঠিন্যটা কোথা থেকে আসে? নিশ্চয়ই তৃতীয় স্তর থেকে। ঠিক তাই। কোষের বৃদ্ধি যখন পুরোপুরি থেমে যায়, তখন সে নিজের ভেতরে, অর্থাৎ প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে আরও একটা স্তর তৈরি করতে শুরু করে। আর এটাই হলো গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। হ্যাঁ, আর এটাই হলো আসল বর্ম। এটা অনেক বেশি পুরু, প্রায় ৫ থেকে ১০ মাইক্রোমিটার, এবং অবিশ্বাস্য রকম দৃঢ়। আর এর দৃঢ়তার পেছনের কারণটা কি? আমাদের সোর্স একটা বিশেষ রাসায়নিকের কথা বলছে, লিগনিন। এক্স্যাক্টলি। এই স্তরে সেলুলোজের সাথে প্রচুর পরিমাণে লিগনিন জমা হয়। লিগনিনকে বলা যেতে পারে প্রকৃতির নিজস্ব সুপারগ্লু। সুপারগ্লু? হ্যাঁ, বা ওয়াটারপ্রুফিং এজেন্টও বলতে পারেন। এটা সেলুলোজ তন্তুগুলোর মাঝখানের সব ফাঁকা জায়গা ভরাট করে একটা কঠিন দুর্ভেদ্য কাঠামো তৈরি করে। কাঠের যে কাঠিন্য আমরা দেখি, তার মূল কারণই হলো এই লিগনিনযুক্ত গৌণ প্রাচীর। একদম। কিছু কিছু কোষে, যেমন গাছের পানি পরিবহনকারী জাইলেম কলার কোষে, এই গৌণ প্রাচীরেরও আবার ৩-৩টে উতস্তর থাকতে পারে। ভাবা যায় কতটা নিরাপত্তা? অবিশ্বাস্য। একটা আণুবীক্ষণিক কোষের চারপাশে প্রকৃতির এমন এক দুর্গ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে। বলুন। কোষগুলো যদি এমন দুর্ভেদ্য দেওয়ালে একে অপরের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাদের মধ্যে যোগাযোগটা হয় কিভাবে?
পানি, খনিজ লবণ বা খাবারের মতো জরুরি জিনিস চলাচল করে কোনো পথে? চমৎকার প্রশ্ন। আর প্রকৃতি এর একটা অসাধারণ সমাধান বের করেছে। এই শক্ত গৌণ প্রাচীরটা সব জায়গায় সমানভাবে জমা হয় না। আচ্ছা। মাঝে মাঝে কিছু পাতলা জায়গা বা ফাঁক রেখে দেওয়া হয়। এই পাতলা এলাকাগুলোকেই বলা হয় কূপ বা পেট। ওই জায়গাগুলোতে শুধু প্রাথমিক প্রাচীরটাই থাকে। তার মানে দুর্গের দেয়ালে কিছু জানালা বা গোপন দরজা রেখে দেওয়ার মতো? তুলনাটা একদম পারফেক্ট। আর আরও মজার ব্যাপার হলো, দুটো পাশাপাশি কোষ সাধারণত নিজেদের দেয়ালের একই জায়গায় এই কূপ বা জানালাগুলো তৈরি করে। ও আচ্ছা। ফলে দুটো জানালা মুখোমুখি হয়ে একটা যোগাযোগের পথ তৈরি করে, যাকে বলে কূপচোর বা পেট পেয়ার। বাহ! কিন্তু শুধু জানালা থাকলেই তো হবে না। সেই পথ দিয়ে তথ্য বা জিনিসপত্র আদান-প্রদানের জন্য তো একটা মাধ্যমও লাগবে। লাগবেই তো। আর সেই মাধ্যমটাই হলো প্লাজমোডাসমাটা। এই কূপগুলোর মধ্যে দিয়ে এক কোষের সাইটোপ্লাজম অন্য কোষের সাইটোপ্লাজমের সাথে সূক্ষ্ম সুতোর মতো সংযোগ তৈরি করে। সাইটোপ্লাজমীয় সুতো। হ্যাঁ, এই সুতোগুলোই হলো প্লাজমোডাসমাটা। এগুলোকে আপনি তুলনা করতে পারেন দুটো বাড়ির মধ্যে থাকা ইন্টারকম বা টেলিফোন লাইনের সাথে। আচ্ছা। এর মাধ্যমেই কোষগুলোর মধ্যে পানি, পুষ্টি, এমনকি হরমোনের মতো সিগন্যালও চলাচল করে। তার মানে দেয়াল দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, আবার প্লাজমোডেসমাটার মাধ্যমে যোগাযোগের পথও খোলা রাখা হয়েছে। দুটোই একসাথে? এটাই ঘটে। অনেক উদ্ভিদ ভাইরাস এই প্লাজমোডেসমাটাকেই এক কোষ থেকে অন্য কোষে ছড়িয়ে পড়ার জন্য হাইওয়ের মতো ব্যবহার করে। প্রকৃতির প্রতিটা সমাধানেরই একটা ট্রেড অফ বা সীমাবদ্ধতা থাকে। এটা সত্যি একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এই যে দুর্গের মতো দেয়ালের কথা আমরা বলছি, যা একই সাথে শক্ত আবার প্রয়োজন মতো স্থিতিস্থাপক, এটা কি দিয়ে তৈরি হলে এমনটা সম্ভব? আমরা লিগনিনের কথা তো শুনলাম, যা কাঠিন্য দেয়। কিন্তু এর মূল কাঠামোটা কি দিয়ে তৈরি? সোর্স বলছে সেলুলোজ। হ্যাঁ, এর মূল কাঠামো আর শক্তির উৎস হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটা পলিস্যাকারাইড, মানে অনেকগুলো গ্লুকোজ অণু দিয়ে তৈরি একটা লম্বা শিকল। আচ্ছা, যার নাম মাইসেলি। মাইসেলি? এরপর শত শত মাইসেলি মিলে তৈরি হয় একটা মাইক্রোফাইব্রিল, যা একটা সুতোর মতো। আর সবশেষে হাজার হাজার মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় একটা ম্যাক্রোফাইব্রিল, যা অনেকটা দড়ির মতো। তার মানে ছোট ছোট সুতা পাকিয়ে যেমন মোটা শক্ত দড়ি তৈরি হয়, ব্যাপারটা অনেকটা সেরকম। প্রকৃতির নিজস্ব ফাইবার গ্লাস টেকনোলজি বলা যেতে পারে। একদম। এই কারণেই তো কাঠ একদিকে যেমন অবিশ্বাস্য শক্ত, অন্যদিকে সামান্য হলেও বাঁকতে পারে। এই তন্তুময় গঠনটাই কোষ প্রাচীরকে তার টান সহ্য করার অবিশ্বাস্য ক্ষমতা দেয়। কিন্তু শুধু সেলুলোজের রড বা দড়ি দিয়ে তো আর দেয়াল হয় না। না, হয় না। একটা সম্পূর্ণ কাঠামো বানাতে আরও কিছু উপাদান লাগে। আমাদের সোর্সগুলো বলছে এখানে আরও আছে হেমিসেলুলোজ, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিনের মতো উপাদান। এই উপাদানগুলোর কাজ কি? এরা কি শুধু ফাঁকা জায়গা পূরণ করে, নাকি এদের নির্দিষ্ট কোনো ভূমিকা আছে? এদের প্রত্যেকেরই নির্দিষ্ট এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুরো ব্যাপারটাকে একটা রিইনফোর্সড কংক্রিটের কাঠামোর সাথে তুলনা করা যেতে পারে। ও আচ্ছা। সেলুলোজের ম্যাক্রোফাইব্রিলগুলো হলো সেই কংক্রিটের ভেতরে লোহার রড, যা মূল শক্তিটা দেয়। আর হেমিসেলুলোজ? হেমিসেলুলোজ হলো সেই রডগুলোকে একে অপরের সাথে বেঁধে রাখার জন্য সরু তার। আর পেকটিন হলো একটা জেলির মতো পদার্থ, যা এই পুরো রড আর তারের কাঠামোটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে ডুবিয়ে রাখে। অনেকটা সিমেন্ট আর বালির মিশ্রণের মতো। একদম। ওয়াহ! এই তুলনাটা বিষয়টাকে খুব পরিষ্কার করে দিল। তাহলে সেলুলোজ হলো রড, হেমিসেলুলোজ হলো বাধাইয়ের তার, আর পেকটিন হলো কংক্রিটের মিশ্রণ, আর লিগনিন যা পরে যোগ হয়। লিগনিন হলো সেই চূড়ান্ত পর্যায়ের ওয়াটারপ্রুফিং আর হার্ডেনিং এজেন্ট, যা পুরো কাঠামোটাকে সময়ের সাথে সাথে আরও মজবুত আর দুর্ভেদ্য করে তোলে। একটা আদর্শ উদ্ভিদ কোষ প্রাচীরের রেসিপিটা যদি দেখি আমাদের সোর্স অনুযায়ী, সেখানে প্রায় 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন আর 10% গ্লাইকোপ্রোটিন থাকে। কিন্তু কোষের ধরন আর প্রয়োজন অনুযায়ী এই রেসিপি বদলে যায়, তাই তো? অবশ্যই বদলে যায়। তাহলে এই জটিল গঠন আর রাসায়নিক উপাদান থেকে আমরা যা বুঝলাম, তার উপর ভিত্তি করে এর কাজগুলোকে যদি আরেকবার গুছিয়ে বলি, তাহলে কি দাঁড়ায়? কেন এটা উদ্ভিদের জন্য এতটা অপরিহার্য? এর কাজগুলো বহুমাত্রিক। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট কাজটা হলো কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা।
মানে একটা গাছ যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তার পেছনে প্রতিটি কোষের এই প্রাচীরের সম্মিলিত শক্তিই কাজ করে। ঠিক। দ্বিতীয়ত, এটা একটা বর্মের মতো কাজ করে। ভেতরের সজীব প্রোটোপ্লাজমকে বাইরের পরিবেশে নানা রকম আঘাত এবং রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। আর পানি নিয়ন্ত্রণের বিষয়টা আমার মনে হয় এখানেই এর সবচেয়ে চমকপ্রদ কাজটা লুকিয়ে আছে। ঠিক তাই। কোষ প্রাচীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল কোষকে অতিরিক্ত পানি শোষণ করে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচানো। আচ্ছা। উদ্ভিদ কোষ যখন প্রচুর পানি পায় তখন অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়ায় সেই পানি কোষের ভেতরে ঢোকে। প্রাণী কোষের ক্ষেত্রে, যেমন আমাদের রক্তকণিকা, অতিরিক্ত পানি ঢুকলে সেটা ব্যালুনের মতো ফুলে একসময় ফেটে যেতে পারে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে তা হয় না, কারণ বাইরের এই শক্ত প্রাচীরটা আছে। এক্স্যাক্টলি। কোষ প্রাচীরটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রসারিত হওয়ার পর আর হতে দেয় না। তখন কোষের ভেতর থেকে পানির যে চাপ বা টার্গাও প্রেশার দেওয়ালের ওপর পড়ে, দেওয়ালটাও ঠিক ততটাই পাল্টা চাপ বাইরের দিকে দেয়। এটাকে একটা গাড়ির টায়ারের সাথে তুলনা করা যায়। একদম। ভেতরে টিউবে হাওয়া ভরলে টায়ারটা যেমন টানটান আর শক্ত হয়ে যায়, উদ্ভিদ কোষও পানি ঢুকে তেমন টানটান বা দৃঢ় হয়ে ওঠে। এই চাপটাই নরম শাকসবজি বা চারা গাছকে খাড়া থাকতে সাহায্য করে। তার মানে একটা গাছ যখন শুকিয়ে নেতিয়ে পড়ে, তার মানে হলো কোষগুলো থেকে পানি বেরিয়ে গেছে আর এই চাপটা কমে গেছে। হ্যাঁ। আর আবার পানি দিলেই যে গাছটা সতেজ হয়ে ওঠে, তার কারণ হলো কোষগুলো আবার পানি শোষণ করে টান টান হয়ে যায়। এটা তো আমরা প্রায় প্রতিদিনই দেখি, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা এত সুন্দর। ঠিক। এই জড়ো দেয়ালটাই আসলে জীবনের সজীবতার একটা বড় কারণ। সংক্ষেপে বললে, কোষপ্রাচীর কেবল একটা প্রতিরক্ষার দেয়াল নয়। এটা একটা সক্রিয় এবং জটিল কাঠামো। হ্যাঁ, যা কোষের আকার, সুরক্ষা, দৃঢ়তা এবং আন্তঃকোষীয় যোগাযোগ সবকিছুই নিয়ন্ত্রণ করে। এর স্তরবিন্যাস থেকে রাসায়নিক গঠন সবকিছুই এর কাজের জন্য অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইন করা। আজকের আলোচনার পর এটা পরিষ্কার যে উদ্ভিদ জগতের বিশালতা আর স্থায়িত্ব কতটা শক্তিশালী এবং জটিল এক আণবিক স্থাপত্যের উপর দাঁড়িয়ে আছে। একটা সাধারণ ঘাস থেকে শুরু করে হাজার বছরের পুরনো বিশাল এক বৃক্ষ, সবার অস্তিত্বের পেছনেই এই কোষপ্রাচীরের অবদান রয়েছে। এখানেই একটি মজার বিষয় ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে। বলুন। আমরা জানলাম উদ্ভিদ কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু আমরা যদি অন্য জীবজগতের দিকে তাকাই, দেখব ছত্রাকের কোষপ্রাচীর তৈরি কাইটিন নামক একটি উপাদান দিয়ে। যেটা অনেকটা পোকামাকড়ের শক্ত খোলসের উপাদানের মতো। ঠিক। আবার ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি পেপটিডোগ্লাইক্যান নামক সম্পূর্ণ ভিন্ন একটি যৌগ দিয়ে। কাজটা কিন্তু একই। কাজটা একই, কোষকে সুরক্ষা ও আকৃতি দেওয়া, কিন্তু বিবর্তনের ধারায় প্রকৃতি সেই একই সমস্যার জন্য কত বিচিত্র রাসায়নিক সমাধান তৈরি করেছে, এটা সত্যিই বিস্ময়কর। এই ভিন্নতা নিয়ে আরও গভীর অনুসন্ধান করার সুযোগ কিন্তু রয়েই গেছে।